বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নূরজাহান পারভিন, ভূগোল বিভাগ, হামিদপুর আল-হারা কলেজ থেকে অনলাইন ক্লাস প্রথম বর্ষ তোমাদের সাথে যুক্ত হয়েছি। তোমরা আমার সাথে যুক্ত হও। যেহেতু 12টা 20-এ তোমাদের ক্লাসটা নেওয়ার কথা ছিল, আমাদের কলেজে আজকে একটা মিটিং ছিল। আমি কলেজ থেকে আসতে আসতে আমার একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, তোমাদের সবাই অনলাইন ক্লাসে এখন যুক্ত হয়ে যাও। গত ক্লাসে আমি তোমাদের ভূগোল প্রথম পত্র পড়াচ্ছিলাম। তোমাদের ভূগোল প্রথম পত্র হচ্ছে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক মানে প্রকৃতি নিয়ে যে ভূগোলে আলোচনা করা হয়, পৃথিবীর প্রকৃতি নিয়ে, সেটাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের গত ক্লাসে তোমরা পড়ানোর আগে কয়েকটা কথা বলে নিই। যে আমার কাছে অনেকে কমেন্টস করেছো, অনেকে ফোন করে বলেছো যে ম্যাডাম ভূগোলের কোন রাইটারের বই কিনবো। তোমরা বারে বারে বলছি যে তোমাদের পাঠ পরিকল্পনায় সবাই পেয়েছো, আর যারা না পেয়ে থাকো তারা কলেজ থেকে সংগ্রহ করবা। সকাল 10টায় কলেজে যাবা, কলেজে স্যাররা থাকে, সেখান থেকে সংগ্রহ করবা। তোমাদের পাঠ পরিকল্পনায় ভূগোলের যে আছে সেখানে 4টে বইয়ের নাম আছে। প্রথম বইটা হচ্ছে প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী। সেই প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী বইটা প্রথম পত্র কিনবা এবং দ্বিতীয় পত্র কিনবা। এই 1 নম্বর বইটা সহ পরে তোমাদের যদি আর একটা ইচ্ছা হয় 2 নম্বর কিনতে পারো, 3 নম্বর কিনতে পারো, 4 নম্বর কিনতে পারো। যেহেতু কলেজ মহাবিদ্যালয়, সেহেতু যে এক ভালো রেজাল্ট করতে গেলে একটা বইয়ের ওপর নির্ভরশীল হওয়া যায় না। সেই ক্ষেত্রে তোমাদের অনেকগুলো বই, জ্ঞানের পরিধি বাড়াতে হবে, তোমাদের অনেকগুলো বইয়ের সংস্পর্শে আসতে হবে, অনেকগুলো লেখকের সংস্পর্শে আসতে হবে। সেই ক্ষেত্রে তোমাদের মিনিমাম 2টো রাইটারের বই কিনতে হবে। সেটা হচ্ছে প্রথম পত্র একই রাইটারের বই কিনতে হবে এবং দ্বিতীয় পত্র একই রাইটারের বই কিনতে হবে। প্রথম পত্র এক রাইটার, দ্বিতীয় পত্র আর এক রাইটার, তা হবে না। যে রাইটারের বই কিনবা সেই রাইটারের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একই রাইটার। তো তোমাদেরকে আমি আবারও বলছি, তো তোমরা মোয়াজ্জেম হোসেন স্যারের বইটা কেনো আপাতত, তারপরে তোমরা যে কোনো আর একটা বই কিনো। যেহেতু আমি প্রফেসর মোয়াজ্জেম হোসেন স্যারের বইটা ফলো করে তোমাদের ক্লাস নিচ্ছি, সেহেতু প্রফেসর মোয়াজ্জেম হোসেন স্যারের বইটা কিনলে তোমাদের আমার ক্লাসটা ফলো করতে সুবিধা হবে। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আছে আমাদের এভাবে দেখা, এভাবে ক্লাস নেওয়া, যা কখনো পৃথিবীর ইতিহাসে হয়নি। এখন বাস্তবতা বড় নিষ্ঠুর, এই বাস্তবতাকে কেন্দ্র করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তা সেভাবে তোমরা সবাই অনলাইন ক্লাসে খুব মনোযোগী হবে এবং আমি প্রতিটা ক্লাসেই কিন্তু অল্প অল্প করে বাড়ির কাজ দেবো। এবং এই আমার একটা ভূগোল খাতা বানাবে এবং এই খাতায় তোমরা আমার কাজগুলো ডেট দিয়ে সময়ের কাজগুলো সময় করবে। যদি কখনো পরিবেশ ভালো হয়, আমি তোমাদের সেই বাড়ির কাজগুলো জমা নেব এবং এই বাড়ির কাজের উপর নির্ভর করবে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের নাম্বার। তোমরা বাড়ি বসে অল্প অল্প করে যে বাড়ির কাজগুলো দিব, সেই বাড়ির কাজগুলো তোমরা নিয়মিত খাতায় উঠাবে এবং করবে। তো যাই হোক, তা আমাদের ভূগোল প্রথম পত্রে আমি প্রথমে তোমাদের ক্লাস বলেছিলাম যে ভূ অর্থ পৃথিবী আর গোল অর্থ গোলাকার। তোমরা যে বিষয় সাবজেক্টটা নিয়েছো, ভূগোল সাবজেক্টটা, যে ভূগোল কাকে বলে আমি বলেছিলাম গত ক্লাসে এবং বিভিন্ন ভূগোলবিদদের সংজ্ঞাও দিয়েছিলাম। এই ভূগোলকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক ভূগোল এবং মানবিক ভূগোল। এবং তোমাদের প্রথম পত্রে যে অধ্যায় সেটা হচ্ছে পাঠ, সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এবং এই প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় আমি পড়াচ্ছি প্রাকৃতিক ভূগোল কাকে বলে। প্রকৃতির থেকে যে সৃষ্টি, নদ নদী, খাল বিল, পাহাড় পর্বত, জলবায়ু, বৃষ্টিপাত, গত ক্লাসে তোমাদেরকে টাস্ক দিয়েছি, এগুলোকে প্রাকৃতিক ভূগোল বলে। তাই এই যে প্রাকৃতিক ভূগোল, আর্থার হোমস বলেছেন যে প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করাই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের কাজ। ভূগোলবিদ আর্থার হোমস বলেছেন যে প্রাকৃতিক পরিবেশ নিয়ে, প্রাকৃতিক পরিবেশকে আমরা ছোটোবেলায় পড়েছি, আমাদের চারপাশে যা কিছু আছে তাই আমাদের প্রাকৃতিক পরিবেশ। তাহলে আমাদের চারপাশে কি আছে? আমাদের চারপাশে মাটি আছে, গাছগাছালি আছে, আকাশ আছে,
বায়ু আছে, মানুষ আছে, পশু পাখি, গাছপালা। তাহলে প্রাকৃতিক পরিবেশ নিয়ে কাজ করা ভূগোলবিদ আর্থার হোমস বলেছেন যে প্রাকৃতিক পরিবেশ নিয়ে কাজ করাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। তো এই যে প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা তোমাদের কাজ বলতে হবে যে যে শাস্ত্র পাঠ করলে পৃথিবীর জন্ম, কবে পৃথিবী জন্মগ্রহণ করেছে, পৃথিবীর বিভিন্ন পাহাড় পর্বত, সমুদ্র, বায়ুমণ্ডল বিস্তারিতভাবে জানা যায়। যে পুস্তক পাঠ করলে বা যে বিষয় পাঠ করলে আমরা পৃথিবীর এইসব প্রাকৃতিক বিষয়াদি নিয়ে বিস্তারিতভাবে জানব, তাকে আমরা প্রাকৃতিক ভূগোল বলে। প্রাকৃতিক ভূগোল হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত অবয়ব, বৈচিত্র্য এবং সম্পর্ক। প্রাকৃতিক ভূগোল হচ্ছে এটাকে ভূগোলকে বলা হয় মাদার অফ সায়েন্স, মানে বিজ্ঞানের মা। তাই প্রাকৃতিক ভূগোল একটা বিজ্ঞান। তাই প্রাকৃতিক ভূগোল হচ্ছে বিজ্ঞানের যেই শাখায় পৃথিবীর অবয়ব, মানে কি অবয়ব মানে কি চেহারা, পৃথিবীর অবয়ব, বৈচিত্র্য, পৃথিবীর বিভিন্ন যে বৈচিত্র্যতা, কোথাও উঁচু নিচু, কোথাও নদ নদী, কোথাও খালবিল, বিভিন্ন মরুভূমি, এই যে বৈচিত্র্য এবং এদের সাথে যে মানুষের পরিবেশের সম্পর্ক, এই সব স্বতন্ত্র বিষয় নিয়ে একটা বিচার করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রাকৃতিক ভূগোল কাকে বলে আমরা বুঝলাম যে যে পুস্তক বা যে শাস্ত্র পাঠ করলে আমরা পৃথিবীর অবয়ব, পৃথিবীর বিভিন্ন বৈচিত্র্যতা, পৃথিবীর জন্ম, পৃথিবীর বিভিন্ন যে পর্যায়, আগে পৃথিবী কেমন ছিল, আস্তে আস্তে কিভাবে পৃথিবী এখন এইভাবে আসলো, এটা নিয়ে আলোচনা করা কাজই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। আজকে পার্ট 1 তোমাদের পড়াবো যে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিসর। দেখো বোর্ডের দিকে খেয়াল করো যে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিসর। প্রকৃতি, নেচার, নেচার হচ্ছে প্রকৃতি, আর স্কোপ হচ্ছে পরিসর। প্রতিটা মানুষ কিন্তু দেখো তার প্রকৃতি আছে, তার নেচার আলাদা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য। কেউ অনেক উঁচু লম্বা হয়, কেউ মাঝারি হয়, কেউ বেটে হয়, কেউ ফর্সা হয়, কেউ কালো হয়। সেভাবে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতিটা কী বৈশিষ্ট্য, এটা আমাদের জানতে হবে। তাহলে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি আজ আলোচনা করছি যে 1 নম্বর দেখো যে প্রাকৃতিক ভূগোল একটি পরিপূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান। এই প্রাকৃতিক ভূগোলকে বলা হয় একটা পরিপূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান। এটাকে বলা হয় মাদার অফ সায়েন্স। ভূগোলকে বলা হয়, জিওগ্রাফিকে বলা হয় মাদার অফ সায়েন্স। তাই প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি পড়াচ্ছি যে প্রাকৃতিক ভূগোল একটি পরিপূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান। এখানে তোমরা যদি পয়েন্ট করে, আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি, তোমরা যদি পয়েন্ট করে লেখো, তোমাদের এটা সৃজনশীল প্রশ্নের 3-এ থাকতে পারে। গ নম্বর প্রশ্ন যে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি গুলো কী কী, প্রাকৃতিক ভূগোলের প্রকৃতিগুলো কী কী। সেই ক্ষেত্রে তোমাদের যদি পয়েন্ট করে লেখো তাহলে একটু বেশি নাম্বারে। ভূগোলে সবসময় তোমরা মানে বিস্তারিত লিখতে যাবা না, সবসময় বেশিরভাগ ক্ষেত্রে তোমরা পয়েন্ট করে লিখবা, তাহলে এতে অল্প লিখতে হবে এবং বেশি করে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ হবে যে বেশি করে নাম্বার পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি দেখো, 1 হচ্ছে প্রাকৃতিক ভূগোল একটি পরিপূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান। 2 নম্বর হচ্ছে এই যে কেন বলেছে, দেখো আমি এক একটা পয়েন্ট তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি যে প্রাকৃতিক ভূগোল একটি পরিপূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান। তার মানে কি, এই বিজ্ঞান ভূগোলের সাথে তোমাদের ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথ আছে, সব কোনো না কোনো বিষয় বিজ্ঞানের অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর সাথে ইতিহাস আছে, অর্থনীতি আছে। এই জন্যই মাদার অফ সায়েন্স বলা হয় পরিপূর্ণ, পরিপূর্ণ কথাটা দেখো, পরিপূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান। তাহলে এই পয়েন্টটা তোমাদের বুঝালাম যে এটা একটা বিজ্ঞানের ভিতরে চলে আসে। বিজ্ঞান কি, যে যে লব্ধ জ্ঞান অর্জন করা, যে শাস্ত্রের মাধ্যমে আমরা লব্ধ জ্ঞান অর্জন করি, সেটাই তো বিজ্ঞান। তাহলে আমাদের ভূগোলটাও আমাদের একটা বিজ্ঞানের ভিতরে পড়ে। 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক ভূগোল পৃথিবীর উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে পর্যালোচনা করে। এই যে প্রাকৃতিক ভূগোলের আমরা যে প্রথম পত্র পড়ছি, পৃথিবীর উৎপত্তি, পৃথিবী কখন উৎপত্তি হয়েছে, কিভাবে আস্তে আস্তে বর্তমানে এই রূপ ধারণ করেছে, তারপরে বিবর্তন, বিভিন্ন রেভুলেশন,
তোমাদের দেখা যাচ্ছে যে ডারউইনের বিবর্তন মতবাদ, তোমরা যারা সায়েন্স আসছো, যে মানুষ আগে বলা হয় যে বিবর্তন মতবাদ, মানে মানুষ আগে বানর ছিল, তারপর আস্তে আস্তে বিভিন্ন বিবর্তনের মাধ্যমে বর্তমানে মানুষ রূপ ধারণ করেছে। এটা জীববিজ্ঞানের ডারউইনের মতবাদ। সেই ক্ষেত্রে প্রাকৃতিক ভূগোলের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে আলোচনা করে যে পৃথিবীতে এখন যেখানে নদ নদী আছে, 500 বছর আগে সেখানে মরুভূমি ছিল, যেখানে মরুভূমি আছে সেখানে পাহাড় হয়েছে। তোমাদের একটা উদাহরণ দিই, যেখানে এখন হিমালয় পর্বত, আমাদের বিশ্বের সর্বোচ্চ পর্বত হচ্ছে হিমালয় পর্বত। এই হিমালয় পর্বত এই বিবর্তন, পৃথিবীর বিবর্তনের মাধ্যমে হিমালয় পর্বতে থেসিস নামক এখানে একটা সমুদ্র ছিল, আর আমাদের বঙ্গোপসাগরে এখানে একটা পর্বত ছিল। বিভিন্ন প্রাকৃতিক পরিবর্তনের কারণে, বিবর্তনের কারণে আমাদের সেই থেসিস সমুদ্রটা তোমার পর্বতে পরিণত হয়েছে, আর আমাদের বঙ্গোপসাগরে যেখানে পর্বত ছিল সেখানে সমুদ্রে পরিণত হয়েছে। বিস্তারিত আমরা পরে আস্তে 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 জানতে পারবো। সেই ক্ষেত্রে দেখো যে প্রাকৃতিক 3 নম্বর দেখো, প্রাকৃতিক ভূগোল মহাবিশ্বের অন্যান্য অংশ, মহাবিশ্বের যেমন নক্ষত্র, গ্যালাক্সি, বিভিন্ন ধরনের ব্ল্যাক হোল, তারপরে তোমার ধূমকেতু, পৃথিবীর সাথে অন্যান্য গ্রহ, কক্ষপথ, সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর অন্যান্য গ্রহগুলো যে ঘুরছে, মহাবিশ্বের অন্যান্য অংশ জ্যোতিষ্ক সাথে সম্পর্ক বিশ্লেষণ করে। পৃথিবীর সাথে শুক্রের কত দূরত্ব, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, এর সাথে কত দূরত্ব, এর গতি প্রকৃতি কেমন, এই জন্য বলতেছে যে এই প্রাকৃতিক ভূগোল মহাবিশ্বের অন্যান্য অংশ এবং জ্যোতিষ্কের সাথে সম্পর্ক বিশ্লেষণ করে। 4 নম্বর দেখো, 4 নম্বর পৃথিবীর আকার, আকৃতি, স্থানাঙ্ক প্রভৃতি বিশ্লেষণ করা প্রাকৃতিক ভূগোলের কাজ। পৃথিবীর আকার আকৃতি, পৃথিবীর আকার আকৃতি কেমন, গোলাকার, উত্তর দক্ষিণে কিছুটা কমলা লেবুর মতন চ্যাপ্টা। তারপরে স্থানাঙ্ক, স্থানাঙ্কটা হচ্ছে কি যে স্থানাঙ্ক হচ্ছে, দেখো আমাদের পৃথিবীটাকে বিভিন্ন দ্রাঘিমা এবং অক্ষরেখায় ভাগ করা হয়েছে। এটা তোমাদের পরে বোঝাবো যে সময়ের পরিবর্তনে প্রতি 4 ডিগ্রি অক্ষাংশে 4 মিনিট করে 1 মিনিট করে সময় পূর্ব দিকে যোগ হয় আর পশ্চিম দিকে বিয়োগ হয়। তাহলে পশ্চিম দিকে যোগ হয়, পূর্ব দিকে বিয়োগ হয়। এটা অঙ্ক আছে, পরে তোমাদের বিস্তারিত জানাবো। তারপরে আসছে প্রাকৃতিক পৃথিবীর পরিমাণ, পৃথিবীর গতি, তার প্রভাব। পৃথিবীর গতি, পৃথিবীর গতি কি? পৃথিবীর 2টো গতি আছে, একটা হচ্ছে আহ্নিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি। আহ্নিক গতির ফলে পৃথিবীর দিন রাত্রি হয়, দেখো কি সুন্দর, আমাদের 24 ঘন্টায় একটা দিন, রাত্রি হাতে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। আবার বার্ষিক গতি, পৃথিবী তার সূর্যকে কেন্দ্র করে নিজ কক্ষপথে ঘুরে আসতে পৃথিবীর 365 দিন বা 1 বছর সময় লাগে। তাই এটাও আমাদের এই প্রাকৃতিক ভূগোলে আলোচনা করা হয়। পৃথিবীর গতি প্রকৃতি, তার প্রভাব, এর প্রভাবে কি হয়, এই যে দিন রাত্রের প্রভাবে কি হয়, বার্ষিক গতির প্রভাবে কি হয়। তারপরে আসছে যে পৃথিবীর পরিমাপ, পৃথিবীর গতি ও তার প্রভাব, পৃথিবীর উৎপত্তি, ক্রমবিকাশ, এসব আলোচনা করে। 6 নম্বর দেখো, পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, জলবায়ু, পৃথিবীর উদ্ভিজ্জ ও প্রাণীর গঠন অনুসারে পৃথিবীকে কতিপয় প্রাকৃতিক পরিমণ্ডলে বিভক্ত করে বর্ণনা করা হয়েছে। পৃথিবীর ভূপ্রকৃতি কেমন, পৃথিবীর জলবায়ু কেমন, পৃথিবীর উদ্ভিদ, যেমন মরুভূমিতে কি উদ্ভিদ হয়, মেরু অঞ্চলে কি উদ্ভিদ হয়, তারপরে মৌসুমী জলবায়ু অঞ্চলে কি উদ্ভিদ হয়, এবং পৃথিবীকে কতিপয় জলবায়ু অঞ্চলে বিভক্ত করা হয়েছে, কতিপয় প্রাকৃতিক পরিমণ্ডলে বিভক্ত করা হয়ে বর্ণনা করা হয়েছে। এগুলো এই পয়েন্টগুলো আবার বিস্তারিত আমরা পরে জানাবো। তারপরে দেখো 7, প্রাকৃতিক ভূদৃশ্যের ধরন এবং কার্যক্রম বিশ্লেষণ করা। এবং আমরা বিভিন্ন প্লেন থেকে, বিভিন্ন ভূ-উপগ্রহ থেকে আমরা প্রতিনিয়ত প্রাকৃতিক ভূদৃশ্য আমরা গ্রহণ করছি, এবং সবসময় দেখছি যে এই ভূদৃশ্য 10 বছর আগে কেমন ছিল পৃথিবীর এখানে, তারপরে 10 বছর পরে কেমন হয়েছে। এই জন্য প্রতিনিয়ত আমরা প্রাকৃতিক ভূদৃশ্য ধারণ করছি এবং এগুলো বিশ্লেষণ করছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের দেখো যে আজকে যেটা আলোচনা করলাম যে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি, আমি পরিসর কিন্তু আলোচনা করিনি, এটা আগামী ক্লাসে, আর আমি খুব আস্তে আস্তে তোমাদের সাথে যাচ্ছি
যে পরিসরটা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে পাঠ হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। এটা 7টা পয়েন্ট আছে। তোমাদের বাড়ির কাজ লিখে নাও, খাতা কলম খরচ। প্রিয় শিক্ষার্থী, তাড়াতাড়ি যে প্রাকৃতিক ভূগোল কাকে বলে, প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা লেখো ঝটপট করে যে প্রাকৃতিক ভূগোল কাকে বলে, প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তোমাদের মুআজ্জম স্যারের বইতে 7টা পয়েন্ট আছে, আমি ব্ল্যাকবোর্ডে সেইগুলো লিখছি, তোমরা এইভাবে তোমরা দেখবা এগুলো আছে। তাহলে আজকে এ পর্যন্ত। তোমাদের প্রিয় শিক্ষার্থীরা খুব অল্প অল্প করে প্রথম অধ্যায়টা শেষ করব। এর ভিতরে তোমরা সবাই বইগুলো কিনে ফেলবে এবং অল্প অল্প বাড়ির কাজ ভূগোলের খাতা বানাবা এবং ডেট অনুযায়ী আমি কবে ক্লাস নিচ্ছি এই ডেট অনুযায়ী বাড়ির কাজগুলো তোমরা সম্পন্ন করবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর এ পর্যন্তই। আমি নূরজাহান পারভীন এখানেই অনলাইন ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।